আমাদের আজকের ডিসকাশন হবে ডায়াজোনিয়াম সল্টস এর বিষয়ে। ক্লাস 12 অর্গানিক কেমিস্ট্রি সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4 এই দুটো সেমিস্টারে ডায়াজোনিয়াম সল্টস এর অ্যাপ্লিকেশন আছে। সেমিস্টার 3 তে অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথার চ্যাপ্টারে অ্যান্ড সেমিস্টার 4 এ কেমিস্ট্রি অফ নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস এই চ্যাপ্টারে ডায়াজোনিয়াম সল্টস এর অ্যাপ্লিকেশন দেখা যায়। এমনকি সেমিস্টার 2 তেও এর অ্যাপ্লিকেশন আছে, কিন্তু সেখানে খুব অল্পই এদের ইউজেস এর ব্যাপারে কথাবার্তা আছে বলে আমরা সেমিস্টার 2 কে না হয় বাদই রাখতে পারি এদের জন্য। কিন্তু সেমিস্টার 3 অ্যান্ড 4 দুটোতেই এদের যে ইউজ সেটা ইম্পর্টেন্ট। সেই কারণে আমরা সেমিস্টার 3 তেই ডায়াজোনিয়াম সল্টস এর বিষয়ে জেনে রাখি, কারণ একবার যখন তার বিষয়ে ডিসকাশন শুরু করতে হচ্ছে তখন সেই ডিসকাশনটাকে সেখানে ফিনিশ করে রাখা ভালো। আর আমরা এটাকে সেমিস্টার 4 অবধি নতুন করে শেখার জন্য টানি না, সেমিস্টার 3 তেই আমরা একে শিখে নিই। তবুও ডিসকাশন চলার সঙ্গে সঙ্গে আমি পয়েন্ট করে দেবো যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো সেমিস্টার 3 তে কাজে লাগবে আর কোনগুলো সেমিস্টার 4 এ কাজে লাগবে। তাহলে আমাদের আজকের ডিসকাশন ডায়াজোনিয়াম সল্টস এর প্রিপারেশনের সময় কি কি প্রিকশন নেওয়া উচিত অ্যান্ড এদের কেমিক্যাল প্রপার্টি বা সিনথেটিক ইউজেস। একটাই ক্লাসে গোটা ডিসকাশন তো শেষ হবে না, দেখা যাক আমরা এগোনো শুরু করি। কটি ক্লাসের মধ্যে শেষ হয় সেটা আমাদের এগোনোর স্পিডের উপর ডিপেন্ড করবে। বন্ড ইন ট্রিপল বন্ড ইন টার্মিনাল নাইট্রোজেনের লোন পেয়ার and this nitrogen positive, এই গ্রুপটিকে আমরা বলি ডায়াজোনিয়াম গ্রুপ। দুটি নাইট্রোজেনকে একসঙ্গে করে বললে হয় ইকুইভ্যালেন্ট সাইন বন্ড N2+। দুটি নাইট্রোজেন তাই N2 and একটা প্লাস চার্জ। যেহেতু এটা একটা ক্যাটায়নিক গ্রুপ, এই গ্রুপটা যখন কোনো অর্গানিক কম্পাউন্ডে প্রেজেন্ট থাকবে আমরা জানি কোনো আয়ন বা কোনো চার্জ কখনো সিঙ্গেল থাকবে না, তার সঙ্গে অপোজিট চার্জ অবশ্যই থাকবে। তাই এই পজিটিভ চার্জটিকে ব্যালেন্স করার জন্য সেখানে একটি কাউন্টার অ্যানায়ন দেখতে পাওয়া যাবে। এদের মধ্যে বন্ডটা তার মানে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা তড়িৎযোজী বন্ধন, কোনো কোভ্যালেন্ট বন্ড এদের মধ্যে নেই। প্লাস চার্জটাকে স্যাটিসফাই করার জন্য সেখানে একটি অ্যানায়ন আছে। আমরা অনেক সময় দুইটির মাঝে একটা ডট দিয়ে থাকি। অ্যানায়ন হিসাবে ইউজুয়ালি আমরা দেখতে পাই Cl- ক্লোরাইড আয়ন বা HSO4- হাইড্রোজেন সালফেট আয়ন বা Bf4- ফ্লুরোবোরেট আয়ন। অর্থাৎ এখানে যদি Cl- প্রেজেন্ট থাকে তাহলে গ্রুপটা দেখতে হলো বন্ড N2+ ডট Cl-। আবার মনে করিয়ে দিই, N2+ and Cl- এর মধ্যে কোনো কোভ্যালেন্ট বন্ড নেই, সিম্পলি আয়নিক বন্ড প্রেজেন্ট আছে। অর্থাৎ অপোজিট আয়ন ইচ আদারের চার্জকে স্যাটিসফাই করছে, এইটুকুই, চার্জ নিউট্রালিটিটা বজায় রাখছে। এই অবস্থায় এর নাম হয় ডায়াজোনিয়াম ক্লোরাইড। আবার অ্যানায়ন হিসাবে যদি হাইড্রোজেন সালফেট প্রেজেন্ট থাকে তাহলে বন্ড N2+ ডট HSO4- নাম হয়ে গেল ডায়াজোনিয়াম হাইড্রোজেন সালফেট। আবার অ্যানায়ন হিসাবে যদি Bf4- প্রেজেন্ট থাকে ডট Bf4- ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট। এই হয়ে গেল গ্রুপটির নাম যখন তার সঙ্গে অ্যানায়নটাও প্রেজেন্ট থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি মনোভ্যালেন্ট গ্রুপ। এই গ্রুপটিতে অর্থাৎ এই ভ্যালেন্সিটিতে আমরা কোনো অ্যালকাইল গ্রুপও প্রেজেন্ট রাখতে পারি, আবার কোনো
অ্যারাইল গ্রুপও প্রেজেন্ট রাখতে পারি। যদি আমরা অ্যালকাইল গ্রুপ প্রেজেন্ট রাখি তখন নাম হয়ে যাচ্ছে অ্যালকাইল ডায়াজোনিয়াম ক্লোরাইড। আবার যদি অ্যারাইল গ্রুপ প্রেজেন্ট থাকে তখন নাম হয়ে যাচ্ছে অ্যারাইল ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে সিম্পল ব্যাপার হয়ে গেল কি, এই ভ্যালেন্সিতে আমরা কোনো অ্যালকাইল গ্রুপও প্রেজেন্ট পেতে পারি, আবার কোনো অ্যারাইল গ্রুপ যেমন বেনজিন রিংও প্রেজেন্ট দেখতে পারি। ধরে নিচ্ছি এখানে একটা অ্যালকাইল গ্রুপ মিথাইল প্রেজেন্ট। তাহলে যখন আমরা এখানে মিথাইল রাখছি, অ্যালকাইল গ্রুপ রাখছি, মিথাইল ডায়াজোনিয়াম ক্লোরাইড, মিথাইল ডায়াজোনিয়াম হাইড্রোজেন সালফেট, মিথাইল ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট। আবার ধরে নাও কোনো অ্যারাইল গ্রুপ যেমন বেনজিন রিং যদি প্রেজেন্ট রাখি তখন আমরা বলছি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। গ্রুপটিকে আমরা দুটো N2 কে একসঙ্গে রেখেছি, আসলে এখানে বন্ডিংটা কেমন সেটা এখানে দেখানো আছে। আর তাহলে এগুলোতে আমরা বেনজিন রিং প্লেস করলাম না। এই হয়ে গেল ডায়াজোনিয়াম সল্টদের পরিচয়। এবার আমরা আসবো এদের প্রিপারেশনের মেথড। আমরা হেডিং করে নিই প্রিপারেশন। কোন একটি প্রাইমারি অ্যামিন সাবস্ট্রেট হিসাবে ইউজ করতে হয়। প্রাইমারি অ্যামিন মানে আমরা জানি বন্ড NH2 গ্রুপ, অর্থাৎ নাইট্রোজেনের একটা ভ্যালেন্সিতেই কার্বন কন্টেনিং গ্রুপ প্রেজেন্ট। আমরা সেটাকে ধরে নিচ্ছি আর কোনো অ্যালকাইল গ্রুপও হতে পারে, আর কোনো অ্যারাইল গ্রুপও হতে পারে। এই হয়ে গেল একটি প্রাইমারি অ্যামিন। তাহলে খেয়াল রাখো বন্ড NH2 গ্রুপ প্রেজেন্ট থাকা চাই। আমরা এটাও বলতে পারি এই প্রিপারেশনটা প্রাইমারি অ্যামিনদের রিঅ্যাকশন, প্রাইমারি অর 1 ডিগ্রি অ্যামিন। তার সঙ্গে নেওয়া হয় সোডিয়াম নাইট্রাইট NaNO2 and a strong mineral acid. এই মিনারেল অ্যাসিড হিসাবে আমরা আইদার নিতে পারি HCl strong acid or H2SO4 strong acid or HDF4। এই ধরনের কোন একটি স্ট্রং অ্যাসিড আমাদেরকে নিতে হয়। আমরা এক্ষুনি যখন প্রিপারেশনের মেকানিজম করব HCl কে নিয়ে মেকানিজমটা করব, এন্ড অন্য অ্যাসিডগুলি নিলে কি রেজাল্ট হতো সেটাও আমরা মেকানিজমের মধ্যেই দেখব। প্রোডাক্ট হয় ডায়াজোনিয়াম আয়ন, সঙ্গে অবশ্যই একটি কাউন্টার অ্যানায়ন প্রেজেন্ট থাকে। সেই কাউন্টার অ্যানায়ন কোনটি হবে ডিপেন্ড করবে আমরা কোন অ্যাসিডটা নিয়েছি তার উপর। HCl ইউজ করলে কাউন্টার অ্যানায়ন হবে Cl-, H2SO4 ইউজ করলে HSO4-, HBF4 ইউজ করলে BF4-, ফ্লুরোবোরিক অ্যাসিড, তখন অ্যানায়ন হয়ে যাবে BF4-। যেহেতু জেনারেল ইকুয়েশনটা জটিল হয়ে যাচ্ছে, প্রথমেই তোমাদেরকে ডিস্টার্ব বা বিরক্ত করে দিয়ে লাভ নেই। এই মিনারেল অ্যাসিড হিসাবে আমরা এখানে শুধু HCl কেই এখন নিলাম, আমরা লিখেই দিলাম অ্যাজ ফর এক্সাম্পল HCl, অন্যান্য অ্যাসিডগুলোকে নিলাম না। সেই হিসাবে কাউন্টার অ্যানায়নটাও ফিক্স হয়ে গেল Cl-। এন্ড আরো এক দুটি প্রোডাক্ট হয়, সেগুলি আমরা মেকানিজম চলতে চলতে যেমন পাবো তেমন এখানে রেখে দেব। তাহলে এই হয়ে গেল আমাদের ডায়াজোনিয়াম সল্ট। যেহেতু অ্যানায়নটা ক্লোরাইড ফিক্স হয়ে গেছে, ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট। তাহলে সল্ট একে কেন বলছি, আমাদের হেডিং এ ডায়াজোনিয়াম সল্ট কেন বলা আছে তোমাদের কাছে এতক্ষণে নিশ্চয়ই খুবই ক্লিয়ার হয়ে গেছে, কারণ এখানে ক্যাটায়ন এন্ড অ্যানায়ন প্রেজেন্ট, তাই একে বলছে সল্ট। এবার আমরা আসবো ভাইটাল জায়গায়, সেটি হয়ে গেল মেকানিজম। NaNO2 এন্ড আমরা যে মিনারেল অ্যাসিডটা নিয়েছি তাদের মধ্যে রিঅ্যাকশন হয়ে তৈরি হয় HNO2 এন্ড NaCl। কিছুই নয়, একটা এক্সচেঞ্জ রিঅ্যাকশন।
NaCl কে দিয়ে দাও, HNO2 কে দিয়ে দাও। HNO2 এর নাম নাইট্রাস অ্যাসিড, একটা খুবই আনস্টেবল অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড স্টেবল নয়, তাই একে কমার্শিয়ালি কৌটো বা বোতলে ভরে বিক্রি করা হয় না। তাই নাইট্রাস অ্যাসিড যেসব রিয়াকশনে প্রয়োজন পড়ে, আমরা নাইট্রাস অ্যাসিডকে রিয়াকশন মিডিয়ামে এইগুলি ইউজ করে প্রিপেয়ার করে নিই। অ্যাসিড HCl নিতে হবে কোনো মানে নেই, কোনো স্ট্রং মিনারেল অ্যাসিড নিলেই হলো। এবারে যদি বলো এই আনস্টেবল মানেটা কি, বা স্যার আমাদের যে পি ব্লক এলিমেন্টস আছে সেখানে তো নাইট্রোজেনের কেমিস্ট্রি আছে, সেখানে যদি জিজ্ঞাসা করে নাইট্রাস অ্যাসিড আনস্টেবল তো কিভাবে ডিকম্পোজ করে বা কি হয় সেটা একটু বলে দিন। নাইট্রাস অ্যাসিডে নাইট্রোজেনের ভ্যালেন্সি +3, তোমরা ক্যালকুলেটর করে নিতে পারো। H টা +1, নাইট্রোজেনকে X ধরলাম, দুটো অক্সিজেন প্রত্যেকে -2, ওভারঅল যেহেতু কম্পাউন্ড চার্জ 0, তাহলে X +3। এই +3 নাইট্রোজেনের একটা ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট, অর্থাৎ নাইট্রোজেনের যে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, যে লোয়েস্ট অক্সিডেশন স্টেট, তার মাঝে যে অক্সিডেশন স্টেটগুলি আছে সবকটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট। এই ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেটে থাকার জন্য HNO2 খুব ইজিলি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন হয়, তাতে HNO2 কনভার্ট হয়ে যায় নাইট্রিক অ্যাসিড, NO and ওয়াটার। যদি ব্যালেন্স করতে হয় এখানে আমরা একটা 3 ইউজ করব and 2NO। এই হয়ে গেল HNO2 ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। HNO3 তে আমরা যদি এভাবে ক্যালকুলেট করি, নাইট্রোজেনের অক্সিজেন স্টেট পাবো +5, NO তে নাইট্রোজেন অক্সিজেন স্টেট পাবো +2। তাহলে দেখো +3 থেকে একবার অক্সিজেন স্টেট বেড়েছে, আবার +3 থেকে একবার অক্সিজেন স্টেট কমেছে। একই অক্সিডেশন স্টেট থেকে যখন একবার অক্সিডেশন হয় এন্ড একবার রিডাকশন হয়, তখন সেগুলোকে আমরা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বলি। তাহলে HNO2 ডিসপ্রপোর্শনেশন হয়ে এই কম্পাউন্ডগুলি তৈরি হয়। এটা তোমরা মনে রাখতে পারো পি ব্লক এলিমেন্ট থেকে। যদি নাইট্রাস অ্যাসিডের বিষয়ে কোশ্চেন আসে তবে এই কোশ্চেনটা তোমাদের কাছে আসতে পারে। 3HNO2 থেকে HNO3 2NO H2। যাকে এটা তো আমাদের অর্গানিক কেমিস্ট্রি ডিসকাশনের বিষয় নয়, আমরা শুধু জানবো অর্গানিক কেমিস্ট্রিটুকুর জন্য জানবো HNO2 একটা আনস্টেবল অ্যাসিড, সেই কারণে একে কমার্শিয়ালি পাওয়া যায় না, একে রিঅ্যাকশন মিক্সচারে জেনারেট করে নিতে হয়। এন্ড আমরা জানি যখন কোনো আনস্টেবল কম্পাউন্ডকে আমরা রিঅ্যাকশন মিডিয়ামে জেনারেট করে নিই তখন সেটাকে ইন সিটু জেনারেশন বলে। ইন সিটু জেনারেশন বলে। এখানে কার HNO2 এর, কারণ HNO2 is unstable, তাই একে আমরা কমার্শিয়ালি পাই না। তাহলে ফার্স্ট স্টেপ হলো NaNO2 এন্ড মিনারেল অ্যাসিডটা ইউজ করে নাইট্রাস অ্যাসিডের ইন সিটু জেনারেশন, রিঅ্যাকশন মিক্সচারে কাউকে তৈরি করে নেওয়াকে ইন সিটু জেনারেশন বলে। এবার যে মিনারেল অ্যাসিডটা আমরা নিয়েছি, যেটা এখানে আমাদের HCl, সেটা একটু এক্সেসই নেওয়া হয়। মোটামুটি ভাবে 1 ইকুইভ্যালেন্ট NaNO2 এর জন্য 2 to 3, 2 থেকে 3 ইকুইভ্যালেন্ট HCl রাখা হয়, মানে প্রায় 3 গুণের মতো। তাহলে মিডিয়ামে যে এক্সেস অ্যাসিড আছে সেই এক্সেস অ্যাসিড তো আয়োনাইজ হয়ে আছে, কারণ এটা একটা স্ট্রং অ্যাসিড। তাহলে মিডিয়ামে যে HCl গুলো NaNO2 এর সঙ্গে রিঅ্যাকশন করলো তারা তো এই প্রোডাক্টগুলো দিল। মিডিয়ামে যে HCl এক্সেস আছে তার দরুন যথেষ্ট পরিমাণে H+ and Cl- আয়ন মিডিয়ামে প্রেজেন্ট আছে। আমাদের এই যে নাইট্রাস অ্যাসিড, O ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড OH, এই হয়ে গেল আমাদের নাইট্রাস অ্যাসিড HNO2। এটা কার ফর্মুলা, এটা কার বন্ডিং দেখানো আছে, HNO2 বন্ডিংই দেখানো আছে। নাইট্রাস অ্যাসিড মিডিয়ামের যে এক্সেস H+ তাদেরকে ইউজ করে প্রোটোনেট হয়, অর্থাৎ নাইট্রাস অ্যাসিডের অক্সিজেনের লোন পেয়ার H+ কে অ্যাটাক করে।
রেজাল্ট হলো ও ডাবল বন্ড এন, সিঙ্গেল বন্ড ও, একটা এইচ তো ছিলই, আরো একটা এইচ এর সঙ্গে বন্ড হয়ে গেল H2 এন্ড লোন পেয়ার অ্যাটাক হলো বলে অক্সিজেন প্লাস। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট প্লাস হয়ে গেল বলে বন্ডিং ইলেকট্রনগুলি নিয়ে স্টেবল মলিকিউল ওয়াটার বেরিয়ে গেল। রেজাল্ট হয়ে গেল ইলেকট্রন হারিয়ে নাইট্রোজেন প্লাস, ও ডাবল বন্ড এন প্লাস, এন্ড বেরিয়ে গেছে ওয়াটার। এই ও ডাবল বন্ডের প্লাস কি জিনিস? এইটাই আমাদের NO প্লাস, অর্থাৎ নাইট্রোসোনিয়াম আয়ন। এতক্ষণ ধরে যা হলো সেগুলো সবই ইনঅর্গানিক রিঅ্যাকশন, যেটা রিঅ্যাকশন মিক্সচারের মধ্যে চলছে। আমরা একবার ভিউ করে নিই। NaNO2 and স্ট্রং অ্যাসিড মিলে তৈরি হলো HNO2। এই HNO2 আনস্টেবল, তাই একে আমরা রিঅ্যাকশন মিডিয়ামে বানিয়ে নিলাম। HNO2 মিডিয়ামের যে এক্সেস H+ আছে সেই H+ গুলিকে করলো অ্যাটাক অক্সিজেনের লোন পেয়ার ইউজ করে। অক্সিজেনের হয়ে গেল প্রোটনেশন, লোন পেয়ারটা হারিয়ে অক্সিজেন হয়ে গেল প্লাস। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট প্লাস চার্জ পছন্দ করে না, বন্ডিং ইলেকট্রনগুলি নিয়ে অক্সিজেন গেল বেরিয়ে, অর্থাৎ ওয়াটার এলিমিনেট হলো এন্ড NO প্লাস, অর্থাৎ নাইট্রোসোনিয়াম আয়ন। এটা পজিটিভলি চার্জ, তাই এটা একটা ইলেকট্রোফাইল। এরপর আমরা আর নিচের দিকে যাব না, উপরের দিকটা একটু ক্লিয়ার করে নেব। প্রয়োজনে শেষে আমরা জেনারেল ইকুয়েশনটাকে আবার লিখে কমপ্লিট করে নেব। যতটা সম্ভব উপর থেকে আমরা জায়গা তৈরি করব। যে প্রাইমারি অ্যামিন আমরা ইউজ করেছি, যে আমাদের সাবস্ট্রেট, সেই প্রাইমারি অ্যামিন NO প্লাস যে ইলেকট্রোফাইলটা তৈরি হলো আমাদের নাইট্রোসোনিয়াম আয়ন, সেই ইলেকট্রোফাইলকে বললো লোন পেয়ার অ্যাটাক, অর্থাৎ অ্যামিন নিউক্লিওফাইল, নাইট্রোসোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল। রেজাল্ট আর বন্ড এন, দুটি H, N এর সাথে বন্ড হলো N এর ডাবল বন্ড ও। যেহেতু লোন পেয়ার অ্যাটাক করলো, এখন এবার এই নাইট্রোজেন প্লাস, আর এই পজিটিভলি চার্জ নাইট্রোজেন যেহেতু ইলেকট্রন পেয়ে গেল, সে এখন নিউট্রাল। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট প্লাস হয়ে থাকা পছন্দ করছে না, তাই একটা NH বন্ড থেকে বন্ডিং ইলেকট্রনগুলো সে লোন পেয়ার হিসাবে নিল। রেজাল্ট হলো আর NH, লোন পেয়ারটি সে ফেরত পেয়ে গেছে। কোথা থেকে? এই বন্ড থেকে। সিঙ্গেল বন্ড এন, ডাবল বন্ড ও, বেরিয়ে গেল একটা H+। বন্ডিং ইলেকট্রনগুলি নাইট্রোজেনকে দিয়ে H+ হিসাবে বেরিয়ে গেল। এবার এই যে কম্পাউন্ডটি তৈরি হলো, এখানে হবে একটি টটোমারিজম, অর্থাৎ এই ডাবল বন্ড এখানে আসবে, এই সিঙ্গেল বন্ড এখানে যাবে। আর সিঙ্গেল বন্ড এন, এখানে ডাবল বন্ড এন, এখানে সিঙ্গেল বন্ড H। একটু ভালো করে খেয়াল করে নাও, টটোমারিজমটা তোমাদের অনেককেই খুব ডিস্টার্ব করে। এই ডাবল বন্ডকে আনবো এখানে, দেখো এখানে চলে এসেছে, এন্ড সিঙ্গেল বন্ডকে নিয়ে যাব N এন্ড O এর মাঝে, সেটা হয়েছে। এবার সবাই যদি ভ্যালেন্সি ঠিক রাখতে হয়, এই Hটাকে এখান থেকে সরিয়ে আমাদেরকে এখানে দিতে হবে। যদি তোমরা মেকানিজম করে টটোমারিজমটাকে দেখাবো বলো, তাহলে আমরা একে আরো একবার ড্র করে সেটা দেখিয়ে দিচ্ছি, রাফে দেখাচ্ছি। ধরে নাও আর বন্ড NH, সিঙ্গেল বন্ড N, ডাবল বন্ড O। এই বন্ড এখানে আসবে, এই বন্ড এখানে যাবে। ভালোভাবে দেখে নাও, NH বন্ডকে আমরা এখানে দিলাম, তাহলে ডাবল বন্ড এখানে হয়ে গেল, H+ হিসাবে বেরিয়ে গেল,
বন্ডিং ইলেকট্রন পেয়ে অক্সিজেন মাইনাস হলো, সেই ও মাইনাস এই H প্লাস কে নিয়ে হলো OH। তো অ্যারো দিয়ে দেখালে আমরা এভাবে দেখিয়ে এই প্রোডাক্টটি করতে পারি। টটোমারিজম স্টেপটা হয়ে গেল। আমরা একে আরো একবার লিখে দিচ্ছি। মিডিয়ামে যে H প্লাস প্রেজেন্ট, এক্সেস HCl এর H প্লাস গুলো তো আছেই, সঙ্গে দেখো এই স্টেপে এখান থেকে এখানে আসাতে একটা H প্লাস বেরিয়ে গেছে, সেই H প্লাসটার কথাও ভাবতে পারো। অক্সিজেন করলো লোন পেয়ার অ্যাটাক। রেজাল্ট এখানে কোনো চেঞ্জ হবে না, সিঙ্গেল বন্ড একটি H ছিল, সঙ্গে আরো একটা H ও H2, লোন পেয়ার হারিয়ে অক্সিজেন প্লাস। যেমন আমরা হতে দেখি বরাবর, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট প্লাস চার্জ সহ্য করছে না, বন্ডিং ইলেকট্রনগুলি নিল, হয়ে গেল আর বন্ড N, ডাবল বন্ড N, যেহেতু ইলেকট্রন হারালো টার্মিনাল নাইট্রোজেন এখন প্লাস, এন্ড বেরিয়ে গেল ওয়াটার। এখন এই নাইট্রোজেনের লোন পেয়ার প্রেজেন্ট, টার্মিনাল নাইট্রোজেনকে প্লাস দেখে এই লোন পেয়ার করলো রেজোনেন্স হেল্প। রেজাল্ট আমরা এখানে ছোট করে ড্র করি, ডাবল হেডেড অ্যারো আর সিঙ্গেল বন্ড N, লোন পেয়ার এখানে এসে হয়ে গেল ট্রিপল বন্ড N, ইলেকট্রন পেয়ে এই নাইট্রোজেনের প্লাস চার্জ আর থাকলো না, কিন্তু লোন পেয়ার চলে গেল বলে এই নাইট্রোজেনটি হয়ে গেল প্লাস। এখন প্লাস চার্জ তো একা থাকবে না, তাই তাকে স্যাটিসফাই করার জন্য তার পাশে থাকলো Cl মাইনাস। যদি বল Cl মাইনাসটা এলো কোথা থেকে, একবার তার হিসেব নিয়ে নি। এই যে H প্লাসটাকে অক্সিজেন ক্যাপচার করলো, তাতে একটা Cl মাইনাস বেড়ে গেল, সেই Cl মাইনাসটি এর সাথে ছিল প্রথমে, যখন সেই NO প্লাসের উপরও অ্যাটাক হয়ে গেল তখন এখানে ছিল এর পাশে Cl মাইনাস, তারপরে Cl মাইনাস নিজের H প্লাস পেয়ে গেল, তারপরে স্টেপে H প্লাস আবার ক্যাপচার হয়ে গেল, তো Cl মাইনাস আবার একা পড়ে গেল, সেই Cl মাইনাসকে আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমার কথা তাড়াহুড়োর মধ্যে তোমরা বুঝতে নাও পারলে, প্রতিটি স্টেপে খেয়াল করে করে যাবে Cl মাইনাসটার কি হয়েছে, তোমরা শেষ পর্যন্ত হাতে একটা এক্সট্রা Cl মাইনাস অবশ্যই পেয়ে যাবে, সেই Cl মাইনাসটাকে এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা গোটা মেকানিজমকে আরেকবার রিভিউ করে নিই। NO প্লাসের প্রোডাকশন আমরা দেখে নিয়েছি, এবার অ্যামিন NO প্লাসকে করলো অ্যাটাক, নাইট্রোজেন হয়ে গেল প্লাস, বন্ডিং ইলেকট্রনগুলো নিয়ে নাইট্রোজেন হয়ে গেল নিউট্রাল। এখানে হলো একটি টটোমারিজম, অর্থাৎ H-টাকে এর কাছে দিয়ে দাও, ডাবল বন্ডকে এখানে এনে সিঙ্গেল বন্ডকে এখানে করে দাও, আবার অক্সিজেন লোন পেয়ার অ্যাটাক করলো H প্লাসকে, প্লাস হয়ে গেল, বন্ডিং ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল, টার্মিনাল নাইট্রোজেন হয়ে গেল প্লাস। টার্মিনাল নাইট্রোজেনকে প্লাস দেখে যে ইন্টারনাল নাইট্রোজেনটা ছিল সে লোন পেয়ার হেল্প দিল, অর্থাৎ রেজোনেন্স, তাতে এই নাইট্রোজেন এবার হয়ে গেল প্লাস। আমরা পেয়ে গেলাম অ্যালকাইল অর অ্যারাইল ডায়াজোনিয়াম ক্লোরাইড। যেমন আমরা আর নিয়েছি তেমন আমরা বলবো অ্যালকাইল বা অ্যারাইল। এই হয়ে গেল ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্টের প্রিপারেশন। এবার আর অ্যালকাইল গ্রুপ না অ্যারাইল গ্রুপ, তার উপর কিন্তু বাবু অনেক কিছু ডিপেন্ড করবে। যদি আর অ্যালকাইল গ্রুপ হয়, আমরা সেটা লিখি লেট আর ইকুয়াল টু অ্যালকাইল গ্রুপ। এই অবস্থায় এই ডায়াজোনিয়াম ক্লোরাইড স্টেজে রিঅ্যাকশন থামবে না। অ্যালকাইল ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি তো হলো, কিন্তু রিঅ্যাকশন এখানে থামবে না। কি হবে তার জন্য একে আমরা এবার এখানে লিখি আর বন্ড N ট্রিপল বন্ড N প্লাস ডট Cl মাইনাস। Cl মাইনাসের যেহেতু এখানে বিশেষ কোনো কাজ নেই, তাই চাইলে আমরা Cl মাইনাসকে নাও লিখতে পারি। Cl মাইনাসকে শুধু আমরা দেখাই কিসের জন্য না,
N2 প্লাস যে শুধু একটা প্লাস চার্জ নিয়ে একা নেই, সঙ্গে চার্জ ব্যালেন্স করার জন্য একটা অ্যানায়নও আছে, সেটা বোঝার জন্য আমরা Cl মাইনাসকে রাখি। তাই তোমরা চাইলে Cl মাইনাসকে আর নাও দেখাতে পারো, সে আমাদের মাথার মধ্যেই থাক যে হ্যাঁ একটা Cl মাইনাস আছে, তাহলে জিনিসটা দেখতে একটু ছোটখাটো হবে। যেহেতু এবার নাইট্রোজেন প্লাস হয়ে গেছে, এই বন্ডিং ইলেকট্রনগুলো নিয়ে স্টেবল মলিকিউল N2 গ্যাস বেরিয়ে যায়। রিভার্সিবল অ্যারো, ইলেকট্রন হারিয়ে আর হয়ে গেল প্লাস, অর্থাৎ একটা কার্বোক্যাটায়ন, এন্ড নাইট্রোজেন পেয়ে গেল নিজের লোন পেয়ার। এই নাইট্রোজেনে তো লোন পেয়ার ছিলই আগে থেকে। এটা কি? এটা হলো নাইট্রোজেন গ্যাস। যেহেতু নাইট্রোজেন একটা ভেরি স্টেবল মলিকিউল, তোমরা জানো ইনার্ট গ্যাসের জায়গায় অনেক সময় নাইট্রোজেন গ্যাসকেও ইউজ করা হয়, কারণ ওর কেমিক্যাল প্রপার্টি অনেকটা ইনার্ট গ্যাসদের মতো। তাই N2 ইজ এ ভেরি স্টেবল মলিকিউল। সে কারণেই কিন্তু এই বন্ড অত সহজে ব্রেক করে গেল, কারণ বন্ড ব্রেক হলে একটা খুব ভালো স্টেবল মলিকিউল ক্রিয়েট হবে। তাই অর্থাৎ তোমরা বলতে পারো N2 প্লাস ইজ এ ভেরি গুড লিভিং গ্রুপ। এই কার্বোক্যাটায়ন এবার এখানে যে Cl মাইনাসটা ছিল এর সাথে, সেটা দিয়ে অ্যাটাক হতে পারে, তাতে তোমরা পাবে RCl। যেহেতু মিডিয়ামে প্রচুর ওয়াটার আছে, যদি বলো কেন ওয়াটার আছে, আমরা যে মিনারেল অ্যাসিডটা নিয়েছি সেটা ডাইলিউট অ্যাসিড নিয়ে থাকি, অর্থাৎ ডাইলিউট HCl, ডাইলিউট H2SO4 এটসেট্রা। ডাইলিউট নিই বলে সেখানে প্রচুর ওয়াটার প্রেজেন্ট থাকে, সেই ওয়াটার অ্যাটাক করতেই পারে। তখন আমরা Cl মাইনাসের অ্যাটাকটা কিন্তু ভাবছি না, আমরা ভাবছি R প্লাসের কি হতে পারে না, মিডিয়ামে Cl মাইনাস আছে তারাও অ্যাটাক করতে পারে। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যালকাইল ক্লোরাইড। মিডিয়ামে যে জল আছে সে অ্যাটাক করতে পারে, রেজাল্ট হলো R বন্ড O এর সাথে দুটি H, এন্ড লোন পেয়ার অ্যাটাক করলো বলে অক্সিজেন প্লাস, আর এর সাথে বন্ড হলো O এর সাথে দুটি H, লোন পেয়ার অ্যাটাক করলো বলে অক্সিজেন প্লাস, OH বন্ড থেকে ইলেকট্রন নিয়ে নিল, হয়ে গেল ROH, অর্থাৎ একটা অ্যালকোহল। যদি বলে H প্লাসটার কি হবে, এই যে Cl মাইনাসটি পড়ে আছে, ওয়াটার অ্যাটাক করেছে, Cl মাইনাস তো অ্যাটাক করেনি, তাহলে HCl হয়ে যাবে সেখানে। আবার আমরা জানি কার্বোক্যাটায়ন এলিমিনেশন রিঅ্যাকশনেও টেক পার্ট করতে পারে, সেই হিসাবে এটা থেকে এলিমিনেশন হয়ে অর্থাৎ E1 রিঅ্যাকশন হয়ে কোনো অ্যালকিনও প্রোডিউস হতে পারে। তাহলে অ্যালকাইল ক্লোরাইড পেতে পারি, অ্যালকোহল পেতে পারি, কোনো অ্যালকিন পেতে পারি, বা এদের মিক্সচার পেতে পারি। এবার ভালো করে শোনো, আমরা এই সব কয়টি পসিবিলিটি মনে তো রাখবো যে এই কার্বোক্যাটায়নটা যদি সাবস্টিটিউশন হয়, অর্থাৎ N2 প্লাস বেরিয়ে গেল, Cl মাইনাস বা ওয়াটার অ্যাটাক করলো, সাবস্টিটিউশন, তখন আমরা এই দুটি প্রোডাক্ট পাবো। আর যদি এলিমিনেশন হয় তাহলে এটা পাবো। এটা আমাদের মাথার মধ্যে থাকবে কম্পিটিটিভ এক্সামের জন্য, যে অ্যালকাইল ডায়োজেনিয়াম সল্ট কি কি তৈরি করতে পারে। এইচএস এর প্রবলেম করার জন্য বা অ্যামিন চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হিসাবে আমরা কিন্তু এই ওয়াটারের অ্যাটাকটাকে মনে রাখবো, অর্থাৎ ইম্পর্টেন্ট বলবো। তাই এই স্টেপটা আমরা আরেকবার করে রাখি, এই দিক থেকে দেখাই। N2 প্লাস ইলেকট্রন সহ N2 হয়ে বেরিয়ে গেল, তৈরি হলো R প্লাস। R প্লাসে ওয়াটারের অ্যাটাক হয়ে গেল ROH and H প্লাস, যেমনটা আমরা এখানে দেখলাম। এখানে দেখালাম না, সোজা আমরা প্রোডাক্ট লিখে দিলাম। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে অ্যামিন গ্রুপকে বন্ড OH গ্রুপে কিভাবে কনভার্ট করব, তখন কিন্তু আমরা এভাবে করি। তোমরা বলবে বুঝলাম না, একটু বুঝিয়ে দিই। কারণ সেমিস্টার 3 তে অ্যালকোহলসের প্রিপারেশনে এটা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। শুধু ইম্পর্টেন্ট বললে কম হবে, ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। ধরো তোমাকে বলেছে হাউ ক্যান উই কনভার্ট এ প্রাইমারি অ্যামিন
into an alcohol with same number of carbon atoms, অর্থাৎ অ্যালকাইল গ্রুপটাকে আমরা ডিস্টার্ব করব না, NH2 কে OH করে করব, তখন কিন্তু আমরা এইটা লিখি। কি লিখি? NaNO2 and dilute HCl। কেন লিখি সেটা আমরা শুরু থেকে এখনো অবধি দেখলাম। তৈরি হবে HNO2, এর সাথে রিঅ্যাক্ট করে তৈরি করবে Rn2+, মিডিয়ামের ওয়াটার R+ কে অ্যাটাক করে দেবে অ্যালকোহল। তাহলে প্রাইমারি অ্যামিন থেকে অ্যালকোহল প্রিপারেশনের এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটি তোমাদের ভুলে গেলে চলবে না। বক্স করে দিলাম, তোমরাও এক্ষুনি একে খাতায় তুলে নাও, একে ভুলে গেলে কিন্তু চলবে না। প্রাইমারি অ্যামিনকে কিভাবে অ্যালকোহলে কনভার্ট করে? NaNO2 and dilute HCl ইউজ করে কনভার্ট করে। NaNO2 and dilute HCl কি তৈরি করে? এরা দুজনে রিঅ্যাক্ট করে HNO2 তৈরি করে। সেই রিএজেন্ট অ্যামিনকে প্রথমে কনভার্ট করে Rn2+, সেখান থেকে ভেরি স্টেবল মলিকিউল নাইট্রোজেন বেরিয়ে যায়, তৈরি হয় একটা কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন মিডিয়ামের ওয়াটার দিয়ে অ্যাটাক্ট হয়ে তৈরি করে অ্যালকোহল। আশা করছি এটা তোমরা ভুলবে না। তাহলে আর যদি অ্যালকাইল গ্রুপ হয়, আমরা শুরু থেকে এখন যে মেকানিজমটা করলাম, যদি আর কোনো অ্যালকাইল গ্রুপ ছিল তাহলে কিন্তু ডায়াজোনিয়াম সল্ট স্টেজে রিঅ্যাকশন থামবে না, রিঅ্যাকশন আরো চলবে এন্ড আমরা পাবো অ্যালকোহল। কম্পিটিটিভ এক্সামের জন্য সঙ্গে অ্যালকাইল হ্যালাইড এন্ড অ্যালকিনও পাবো। হয়ে গেল। এবার যদি আর কোনো অ্যারাইল গ্রুপ হয় যেমন বেনজিন রিং, তখন কি হবে একবার দেখি। ধরে নিচ্ছি আর বেনজিন রিং অর্থাৎ অ্যারাইল গ্রুপ, তখন যে ডায়াজোনিয়াম সল্টটা প্রিপেয়ার হলো, এই ডায়াজোনিয়াম সল্টে রেজোনেন্স পসিবল হবে। কেমন ভাবে? এই বন্ডকে এখানে নিয়ে এসো, এই বন্ডকে এখানে পাঠিয়ে দাও। রিং ডাবল বন্ড ইন ইলেকট্রন पे নাইট্রোজেন মাইনাস, এই কার্বন ইলেকট্রন হারিয়ে প্লাস, এন্ড এই নাইট্রোজেনের যেমন প্লাস চার্জ ছিল তেমন থেকেই গেল, কারণ এখানেও নাইট্রোজেনের ভ্যালেন্সি 4 হয়ে আছে, এখানেও নাইট্রোজেনের ভ্যালেন্সি 4ই হয়ে আছে। তাই এই প্লাস চার্জটা যেমন ছিল তেমন রইল। এই ইলেকট্রনগুলো এখানে চলে আসাতে এই কার্বন প্লাস, এই ইলেকট্রনগুলো পাওয়াতে এই নাইট্রোজেন মাইনাস। এই দুটি পাই বন্ড যেমন ছিল রিংয়ের তেমন প্রেজেন্ট। আমরা চাইলে আরো রেজোনেন্স স্ট্রাকচার ড্র করতে পারি, অর্থাৎ এবার এই বন্ডটিকে এখানে নিয়ে এসে এখানে প্লাস চার্জটা নিয়ে আসতে পারি, আবার একে এখানে নিয়ে এসে এখানে প্লাস চার্জটা নিয়ে আসতে পারি। অতগুলি রেজোনেন্স স্ট্রাকচার আমরা ড্র করছি না, আমাদের অতগুলি করে লাভ নেই। আমরা শুধু এটুকু বুঝলাম যে যদি অ্যারাইল গ্রুপ প্রেজেন্ট থাকে তাহলে ডায়াজোনিয়াম গ্রুপের সাথে অ্যারাইল গ্রুপ রেজোনেন্স করে, এন্ড আমরা এখানে হাইব্রিড স্ট্রাকচারে CN ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাব। যদি ওর ক্যারেক্টার কেন বলছেন? ডাবল বন্ড তো দেখতে পাচ্ছি, আমরা একটা পার্টিকুলার রেজোনেন্স স্ট্রাকচারে দেখতে পাচ্ছি, হাইব্রিড স্ট্রাকচারে তো আমরা এখানে ডট দেব। তাই এখানে আমরা বলবো এটা পিওর সিঙ্গেল বন্ড নয়, এটায় ডাবল বন্ড ক্যারেক্টার আছে, অর্থাৎ বন্ডটা রিলেটিভলি স্ট্রঙ্গার হয়ে আছে। কিসের তুলনায়? অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম সল্ট যদি হতো তার তুলনায়, তার কম্পারিজনে। এখানে এটা পিওর সিগমা বন্ড, কারণ এখানে রেজোনেন্সের ব্যাপার নেই, এটা একটা পিওর সিঙ্গেল বন্ড। কিন্তু এই বন্ডটা ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে আছে বলে একটু স্ট্রঙ্গার বন্ড। তাই এই বন্ডটা ব্রেক করে, অর্থাৎ এখানে দেখানো ভালো, আমরা আরেকবার দরকার হলে ডায়াজোনিয়াম সল্টটা ড্র করে নিই। এই বন্ডটা ব্রেক করে N2 বেরিয়ে যাওয়াটা একটু কঠিন, কারণ CN বন্ড ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে বসে আছে ডিউ টু রেজোনেন্স। এটা বেরিয়ে যাওয়ার চাইতে এটা বেরিয়ে যাওয়া সোজা, কারণ এখানে এটা পিওর সিঙ্গেল বন্ড। তাই যদি আমরা আরো একটা রিঅ্যাকশন কন্ডিশন অ্যাপ্লাই করি, লো টেম্পারেচার। লো টেম্পারেচার বলতে সাধারণত আমরা এই টেম্পারেচার রেঞ্জটা ইউজ করি।
তাহলে কিন্তু এই ডায়াজোনিয়াম সল্ট থেকে N2+ এর বেরিয়ে যাওয়াটা ভেরি স্লো হয়ে যায়, কারণ বন্ডটাকে ডিসোসিয়েট করতে গেলে তো একটা এনার্জি লাগে। এটা তো অ্যাকচুয়ালি বন্ড ব্রেকিং, বন্ড ব্রেক করেই তো N2 পালিয়ে যাবে। তো বন্ড ব্রেক করতে সবসময় এনার্জি দিতে হয়। লো টেম্পারেচারে বন্ডটা ব্রেক করার জন্য সাফিসিয়েন্ট এনার্জি পেতে চায় না, স্লোলি বন্ডটা ব্রেক করে, অর্থাৎ রিঅ্যাকশনটা N2 বেরিয়ে যাওয়াটা স্লো হয়ে যায়। আমরা যে কার্বোক্যাটায়নটা পাচ্ছি, দেখো ইলেকট্রন নিয়ে N বেরিয়ে গেল, N2 গ্যাস হয়ে, অ্যান্ড রিং প্লাস, এইটা হয়ে যায় স্লো। কখন? অ্যাট লো টেম্পারেচার। সাধারণভাবে লো টেম্পারেচার আমরা কত দেখতে পাই বা কত ইউজ করি? 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। ডিকম্পোজিশনটা কিন্তু স্লো হয়ে যায়, থেমে যায় না। ডায়াজোনিয়াম সল্ট সব সময়তেই আনস্টেবল, সেটা অ্যালিফ্যাটিকই হোক আর অ্যারোমেটিকই হোক, N2+ চলে যাবে। কিন্তু অ্যারোমেটিকের ক্ষেত্রে লো টেম্পারেচারে একে খানিকক্ষণ সার্ভাইভ করানো যায়, খুব ফাস্ট ব্রেক করে যায় না, স্লোলি ব্রেক করে। তাই যদি আমাদেরকে ডায়াজোনিয়াম সল্ট নিয়ে কিছু করতে হয়, আমরা যদি আরো কিছু সিনথেসিস করতে চাই, আমরা সেই সময়টুকু পেয়ে যাই। অ্যালিফ্যাটিকে কিন্তু তুমি যে টেম্পারেচারে ইউজ করো, ইভেন এট লো টেম্পারেচার, একে কিন্তু বাঁচানো সম্ভব হয় না, এ ভেরি ফাস্ট ব্রেক করে যায়, এন্ড আমরা একটু আগেই দেখলাম অ্যালকোহলে কনভার্ট হয়ে যায়। তাহলে জিনিসটাকে হজম করার জন্য, অর্থাৎ ডাইজেস্ট করার জন্য আমরা দুটি প্রবলেম করব। CH3 CH2 NH2 তাকে দেওয়া হয়েছে NaNO2 dilute HCl 0 ডিগ্রি টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে বলা হয়েছে প্রোডাক্ট লেখো। তুমি বলবে NaNO2 and dilute HCl দিলে অ্যালকাইল গ্রুপটা যেমন ছিল তেমন থাকে, কারণ আর আমরা আরই থাকতে দেখেছিলাম, আরে কোনো চেঞ্জ দেখিনি। শুধু NH2 গ্রুপটা হয়ে যায় ডায়াজোনিয়াম গ্রুপ, and কাউন্টার আয়ন থাকে Cl-। যেহেতু এই বন্ডটা পিওর সিঙ্গেল বন্ড, and যদি N2 বেরিয়ে যায়, N2 একটা ভেরি স্টেবল মলিকিউল, তাই বন্ডটা তৎক্ষণাৎ ভেঙে যায়, অর্থাৎ একে আমরা পাই না। থার্ড ব্র্যাকেট, একে আমরা পাই না, তৈরি তো হয় কিন্তু পাই না। রেজাল্ট হয়ে গেল একটা কার্বোক্যাটায়ন CH3 CH2+। কেন কার্বোক্যাটায়ন? কারণ নাইট্রোজেন ইলেকট্রন নিয়ে চলে গেছে, তাই কার্বন প্লাস, নাইট্রোজেন বেরিয়ে গেছে, এন্ড এই প্লাসের আশেপাশে আছে Cl-। এই কার্বোক্যাটায়নকে মিডিয়ামের ওয়াটার করবে অ্যাটাক, CH3 CH2, C এর সাথে বন্ড হলো O এর আছে দুটি H, লোন পেয়ার অ্যাটাক করেছে বলে অক্সিজেন প্লাস, যেই না প্লাস কোনো একটা OH বন্ড থেকে ইলেকট্রন দিয়ে দাও, CH3 CH2 বন্ড OH অ্যালকোহল, এন্ড বেরিয়ে গেল একটা H+, সেই H+ এর সঙ্গে থাকলো এই Cl-। তাহলে তোমাকে যদি বলে মেকানিজম চাই না বাবু, একে এটা দেওয়া হলো প্রোডাক্ট বলো, তুমি এটা প্রোডাক্ট বলবে। যদি তোমাকে বলে কেন লো টেম্পারেচার দেওয়া আছে, ডায়াজোনিয়াম সল্টটা স্টেবল হবে না, তুমি বলবে না হবে না, যেহেতু এই বন্ডটা সিঙ্গেল বন্ড, ব্রেক করা সোজা, টেম্পারেচার যাই থাক না কেন, হোয়াট এভার দ্য টেম্পারেচার ইজ, দিস ইজ আনস্টেবল। ও তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ব্রেক করবে, এন্ড ফাইনালি আমি অ্যালকোহল পাবো। এইটি হবে প্রোডাক্ট। এই টেম্পারেচারটির জালে আমরা পা দেব না। কখন পা দেব? এটা তাহলে নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেল। কখন পা দেব দেখি। এবার আমাদেরকে বলেছে অ্যানিলিন, তাকে দেওয়া হয়েছে NaNO2 dilute HCl and 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি বলবে NaNO2 dilute HCl দিলে NH2 গ্রুপটা, আর কোথাও কিন্তু কোনো চেঞ্জ হবে না, শুধু NH2 গ্রুপটা হয়ে যাবে ডায়াজোনিয়াম গ্রুপ। দেখে নাও, NH2 হয়ে গেল ডায়াজোনিয়াম গ্রুপ। তুমি এখানেই থেমে যাবে, আর এগোবে না, বলবে এইটাই পাবো। কি পেলাম?
বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তোমাকে এক্সামিনার বলবে N2 বেরিয়ে যাবে না, তুই বলে N2 বেরিয়ে যেতে তো চাই, ও তো সেটাই চাইছে কি করে বেরিয়ে যাবে, কিন্তু স্যার এখানে রেজোনেন্সটা কাজ করছে। এই রেজোনেন্সের জন্য CN বন্ড একটু স্ট্রঙ্গার হয়ে গেছে, ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে গেছে। তাও ব্রেক করতো যদি বন্ড ব্রেক করার জন্য সাফিসিয়েন্ট এনার্জি পেত, আপনি সেটাও দেননি। টেম্পারেচার রেখে দিয়েছেন লো, লো টেম্পারেচার মিন্স লো হিট সাপ্লাই, লো হিট সাপ্লাই মিন্স বন্ড ব্রেক করতে এনার্জি সে পেতে চাইবে না। তাই তুমি বলবে স্যার এখানে আমরা থামলাম, তাই ডায়াজোনিয়াম সল্টটাকেই প্রোডাক্ট করলাম, অ্যালিফ্যাটিকে কিন্তু এখানে থামিনি, রিঅ্যাকশন আমাদের এখানেই শেষ হলো। স্যার বলবেন ঠিক আছে তাহলে এটাকে আমরা বেশ কয়েকদিন রেখে দিই, তুমি বলবে না রাখা যাবে না, ব্রেকও অবশ্যই করবে, ভেরি স্লোলি ব্রেক করবে। আমাকে একে নিয়ে যদি অন্য কোনো কাজ করার আছে সে কাজটুকু করার সময় ও দেবে, তা বলে ওকে বোতলে করে রেখে দিতে পারবো তা হবে না, টেম্পারেচার লো হলেও ও ধীরে ধীরে ব্রেক করবে। এবার এই প্রবলেমটা দেওয়া আছে, রুম টেম্পারেচার, রিএজেন্ট সেম, টেম্পারেচারটা রুম টেম্পারেচার। তো আচ্ছা তাহলে ডায়াজোনিয়াম সল্ট তৈরি তো হবে যথারীতি, অ্যারাইল গ্রুপটা যেমন আছে তেমনই থাকবে, NH2 কনভার্ট হয়ে যাবে N2Cl এ, N2 প্লাস Cl মাইনাস। কিন্তু যেহেতু টেম্পারেচার একটু এলিভেটেড, রুম টেম্পারেচার, তাই N2 প্লাস বেরিয়ে যাবে, যেমনটা অ্যালিফ্যাটিকে হতে দেখলাম। তৈরি হয়ে গেল বেনজিন কার্বোক্যাটায়ন, ইলেকট্রন নিয়ে নাইট্রোজেন বেরিয়ে গেছে তাই রিং প্লাস, নাইট্রোজেন চলে গেছে, মিডিয়ামের যে ওয়াটার সে করবে কার্বোক্যাটায়নে অ্যাটাক, রেজাল্ট হলো রিং এর সাথে ও এর বন্ড, ও এর সাথে দুটি H, লোন পেয়ার অ্যাটাক করলো বলে অক্সিজেন প্লাস, তাই সে একটা OH বন্ড থেকে বন্ডিং ইলেকট্রনগুলো নিয়ে নিল, প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম ফেনল। তাহলে একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হলো, কিন্তু আর একটা H প্লাস বেরিয়ে গেছে। তাহলে তোমাকে যদি এক্সামে কনভার্ট করতে দেয় অ্যানিলিন টু ফেনল, তুমি বলবে রুম টেম্পারেচারে NaNO2HCl দেব, এই টেম্পারেচারে দেব না, তাহলে কিন্তু আমরা এখানে থামবো, রুম টেম্পারেচারে দেব যেন N2 পালিয়ে যায়, ওয়াটার অ্যাটাক করে এন্ড আমি ফেনল পাই। এইটাই সেই রাস্তাটা যেমনটা অ্যালিফ্যাটিকে দেখলাম, অ্যালিফ্যাটিকে যাই টেম্পারেচার রাখো আমরা বন্ড ওইচে এসেই কিন্তু থামছি। তো এই তিনটি এক্সাম্পল যে কটি বোর্ডে করলাম ভীষণ রকম ইম্পর্টেন্ট। এখানে এই টেম্পারেচার ডিফারেন্সের ব্যাপারটা, তাতে প্রোডাক্টে কি ডিফারেন্স এলো এন্ড কেন এলো, এন্ড অ্যালিফ্যাটিকে তো বাবু টেম্পারেচারের কোনো রোলই নেই, একে দেখলেই আমরা করে দেবো এর জায়গায় OH, কিসে অ্যালিফ্যাটিকে। এই হয়ে গেল ডায়াজোনিয়াম সল্টের প্রিপারেশনের মেথড। যেহেতু থার্ড সেম ফোর্থ সেম দুটি মিলিয়ে আছে ডায়াজোনিয়াম সল্টরা, আমরা আজকের ক্লাসটাতে শুধুমাত্র ডায়াজোনিয়াম সল্টের প্রিপারেশনটা দেখলাম। হ্যাঁ, একটা আনসার দিয়ে যেতে ভুলে যাচ্ছি, যে আমরা যে মিনারেল অ্যাসিডটা নিয়েছি কিসের সাথে, NaNO2 এর সাথে, সেটাকে এক্সেস নিতে হবে কেন, কেন এক্সেস নিতে হবে তার কারণ আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। আমরা বলবো যদি আমরা অ্যারোমেটিক থেকে তৈরি করছি, ধরা যাক অ্যানিলিন ছিল, আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বানাতে চাই, অর্থাৎ এই স্টেজেই থামতে চাই, তাহলে আমরা ইউজ করব NaNO2 ডাইলিউট HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবার এই যে কম্পাউন্ডটি তৈরি হলো, যদি মিডিয়ামে অ্যানিলিন এখনো এক্সেস থাকে, ধরে নাও সব অ্যানিলিন ডায়াজোনিয়াম সল্ট তৈরি করেনি, এখনো অ্যানিলিন একটু এক্সেস আছে, তাহলে এই অ্যানিলিন ভালো করে দেখো,
অ্যানিলিনকে আমরা আরেকবার নিলাম। এটা কোন অ্যানিলিনটা? যেটা এক্সেস অ্যানিলিন আছে মিক্সচারে, সে ওই ডায়াজোনিয়াম সল্টকে অ্যাটাক করে। আমরা ট্রিপল বন্ড এনটা এই সাইডে দেখালাম, কারণটা এখনই বুঝতে পেরে যাবে। অ্যান্ড এই নাইট্রোজেনটা প্লাস, যেহেতু অ্যানিলিন নিজে একটা নিউক্লিওফাইল, তাই সে এই এনকে অ্যাটাক করে অ্যান্ড এই বন্ড এন এর দিকে ব্রেক করে এন কে লোন পেয়ারটা ফেরত দিয়ে দেয়। বলো বুঝলাম না? তোমাকে যদি এই ডায়াজোনিয়াম গ্রুপটি দেখিয়ে জিজ্ঞাসা করা হয় যে একটা নিউক্লিওফাইল এলো, সে কোথায় অ্যাটাক করবে বলো, যদি তুমি বিনা ভাবনা চিন্তা করে বলে দাও তুই বা স্যার যেখানে প্লাস চার্জ আছে সেখানে অ্যাটাক হলো, তুমি ভুল বলে দিলে। কেন ভুল বললে দেখো, অ্যাটাক করালে নাইট্রোজেনের ভ্যালেন্সি 4 এর থেকে তো বেশি হবে না, কারণ 8 এর বেশি ইলেকট্রন সে রাখতে পারবে না। অলরেডি নাইট্রোজেনের ভ্যালেন্সি 4 হয়ে আছে, অতএব তোমাকে একটা বন্ড এন এর দিকে ব্রেক করতেই হবে যদি এই এন এ অ্যাটাকটা হয়। রেজাল্ট দেখো, বন্ড এন নিউক্লিওফাইলের সঙ্গে বন্ড, ডাবল বন্ড এন, ইলেকট্রন পেয়ে মাইনাস। এই নাইট্রোজেন এখনো প্লাস। বলো কেন? এই যে ইলেকট্রন পেল নিউক্লিওফাইলের কাছ থেকে, তাতে কি হলো, ভ্যালেন্সি তখনও 4 ছিল, ভ্যালেন্সি এখনো 4 হয়ে আছে। নাইট্রোজেনকে তুমি তখন নিউট্রাল বলতে পারবে যখন নাইট্রোজেনের 3টি ভ্যালেন্সি আর একটা লোন পেয়ার থাকে। এখানে তো লোন পেয়ারটাও বন্ডিং এ ইউজড, অর্থাৎ 4টে বন্ড মানেই তো লোন পেয়ারটা বন্ডিং এ ইউজড। তাহলে এর প্লাস চার্জ থেকে তুমি ওকে মুক্তি দিতে পারলে না, ওর সেই 4টেই বন্ড ছিল, 4টেই আছে। উপরন্তু তুমি করলে কি, আরেকটা এক্সট্রা চার্জ ক্রিয়েট করে বসে রইলি। তাহলে স্টেবিলিটি তুমি কিছুই পেলে না, উপরন্তু ওকে আরো আনস্টেবল করলে। তাই মনে রাখো বাবা, এই নাইট্রোজেনের প্লাস চার্জটা দেখলেও এই নাইট্রোজেন আসলে ইলেকট্রোফাইল নয়। আসলে ইলেকট্রোফাইল তো ধারের নাইট্রোজেনটা। আমরা যে প্রিপারেশনের মেকানিজম করলাম সেখানে গিয়ে দেখো, প্রথমে এটাই প্রোডিউস হয়েছিল, এক্ষুনি মেকানিজমটাকে ব্যাক করে দেখে এসো। একে রেজোনেন্স সাপোর্ট দিয়ে রেখেছে দিস নাইট্রোজেন, তবে আমরা একে পেয়েছি। তাহলে অ্যাকচুয়ালি কোন নাইট্রোজেনটা ইলেকট্রোফিলিক? টার্মিনাল নাইট্রোজেন ইজ ইলেকট্রোফিলিক। সেই কারণে যখনই ডায়াজোনিয়াম সল্টের ডায়াজোনিয়াম গ্রুপে অ্যাটাক করাবে, অবশ্যই টার্মিনাল নাইট্রোজেনটাই অ্যাটাক করিও। কান খুলে শুনে রাখো, এখানে অ্যাটাক হলো, যে রেজোনেন্স সাপোর্টটা নাইট্রোজেন দিয়ে প্লাস হয়ে গেছিল সেই রেজোনেন্সটা ব্যাক হলো। এবার তুমি দেখো স্টেবল জিনিস পাবে, বন্ড এন, লোন পেয়ারটি ফেরত পেয়ে গেছে, ডাবল বন্ড এন, এনইও। দুটো নাইট্রোজেনই দেখো ভ্যালেন্সি 3 and 1 লোন পেয়ার, 3 বন্ডস and 1 লোন পেয়ার। তাই ধারের এনে অ্যাটাক করিয়েছি, এই নাইট্রোজেনকে অ্যাটাক করিয়ে কিচ্ছু হবে না। অ্যাকচুয়ালি সেই নাইট্রোজেন ইলেকট্রোফিলিক নয়, ছিল না, ছিল ধারের এন। বারবার বলছি না, ভুলেই যাবে। যদি না বুঝলে আবার এইটুকু জায়গাকে দেখো ভালো করে, এখানটা আমরা পরিষ্কার করি। তাহলে মিডিয়ামের যে এক্সেস অ্যানিলিন, নাইট্রোজেন লোন পেয়ার অ্যাটাক করলো টার্মিনাল নাইট্রোজেনে, মিন্স অ্যাকচুয়ালি ইলেকট্রোফিলিক নাইট্রোজেনে, and pi bond breaks towards this nitrogen। যেহেতু দুটোকে জুড়ে দিলে মলিকিউলটা বড় হবে, তাই আমি একবারেই বলে দিই, লোন পেয়ার অ্যাটাক করলেই নাইট্রোজেন হয়ে যাবে প্লাস, তখন সে একটা H+ ছেড়ে দেবে। তাহলে আমরা প্রোডাক্ট যেটি ড্র করব, একটি H+ কমিয়ে দেব, রিং, বন্ড NH, একটা H+ কে ছেড়ে দিয়েছে লোন পেয়ারটা ফেরত পাওয়ার জন্য, বন্ড N, ডাবল বন্ড এন, সিঙ্গেল বন্ড রিং। এই কম্পাউন্ডটি ফর্ম হয়ে যায়। যদি বলা যে H+টাকে এই নাইট্রোজেন ছাড়লো, সেটা গেল কোথায়? এই যে Cl- ছিল তার কাছে গেল। এই যে ফর্ম হয়ে গেল, আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডটা পেলাম না, সে তৈরি হয়ে এর সাথে রিঅ্যাক্ট করে গেল।
যাতে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা এইভাবে ডিস্ট্রয় না হয়ে যায়, তাই মিডিয়ামে HCl বা যে মিনারেল অ্যাসিডটা নিয়েছি না কেন সেটাকে এক্সেস রাখা হয়। কেন? যে অ্যানিলিনগুলো মিডিয়ামে এক্সেস, আমরা এখানে ড্র করি, এটা এক্সেস অ্যানিলিন, সে মিডিয়ামের যে এক্সেস H+, আমরা তো এক্সেসই নিয়েছি, তাহলে মিডিয়ামে এক্সেস H+ আছে, সেই এক্সেস H+ কে অ্যাটাক করে নাইট্রোজেনের লোন পেয়ারটি অ্যাটাকের কাজে লেগে যায়। নাইট্রোজেন দুটো আর একটা তিনটে H লোন পেয়ার অ্যাটাক করেছে বলে প্লাস, এন্ড এর যে কাউন্টার অ্যানায়ন সে এর পাশে বসে রইল। অর্থাৎ এক্সেস অ্যানিলিন মিডিয়ামের এক্সেস অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে বানিয়ে ফেললো সল্ট। এই যে এক্সেস অ্যানিলিন সল্ট বানিয়ে ফেললো, লোন পেয়ারটা তো আর নেই। লোন পেয়ার যেহেতু আর নেই, তাহলে আসছে ডায়াজোনিয়াম ক্লোরাইড যেটা তৈরি হলো তাকে অ্যাটাকও করবে না, তাই ডায়াজোনিয়াম ক্লোরাইডটা সারভাইভ করবে। এই কারণে এক্সেস অ্যানিলিনকে সল্ট বানিয়ে ইনঅ্যাক্টিভ করে দেওয়ার জন্য, ইনঅ্যাক্টিভ মানে ওই যে লোন পেয়ার অ্যাটাক করে দিচ্ছিল ডায়াজোনিয়াম আয়নকে, সেটাকে আটকানোর জন্য এক্সেস অ্যাসিড ইউজ করা হয়। তাহলে এটাও আমরা মাথায় রাখবো। এক্সেস মিনারেল অ্যাসিড এন্ড লো টেম্পারেচার ইন কেস অফ অ্যারাইল অ্যামিনস। এন্ড যদি অ্যালিফ্যাটিক অ্যামিন হয়, টেম্পারেচার যাই রাখো, আমরা অ্যালকোহল অবধি চলে যাব। তাহলে আজকের ডিসকাশন আমরা এইটুকুর মধ্যেই শেষ করব, কারণ যদি ফোর্থ সেমে কোনো কারণে এগুলি আবার মনে করানোর দরকার পড়ে আমার, ধরে নাও তোমাদের মধ্যে কেউ টাইমলি পড়াশোনা করলে না, অর্থাৎ থার্ড সেমেই এদেরকে পড়ে রাখলে না, যেটুকু দরকার স্যার যখন বললো এটুকু দরকার সেটুকু মনে করে নিলে, যেটা করা উচিত নয় তবু করলে, তখন ফোর্থ সেমে তো আবার আমাকে বলতে হবে যাও বাবু ওখান থেকে পড়ে এসো। তাই আমাদের এই ক্লাসটাতে শুধু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের প্রিপারেশনটুকু থাকলো, যেটুকু দুটো সেমিস্টারই তোমার দরকার। পরের ক্লাসটাতে শুধু থার্ড সেমে যা লাগবে সেইটুকু থাকবে, নেক্সট ক্লাসটাতে শুধু ফোর্থ সেমে যেটুকু লাগবে সেটুকু থাকবে। আমরা তিনটে ক্লাসকে মিলিয়ে বলবো ডায়াজোনিয়াম সল্টের ক্লাস কভার হবে। তাহলে আজ আমরা এখানে শেষ করছি। আমরা আজকে ডায়াজোনিয়াম সল্টের প্রিপারেশন দেখলাম, এন্ড প্রিপারেশনের সময় কি কি প্রিকশন নিতে হয় সেগুলি দেখলাম। পরের দিনে আমরা ডায়াজোনিয়াম সল্টের প্রপার্টি দেখব। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ।